আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র যেই এখানে সংঘর্ষ বা যুদ্ধ চলমান, সেই যুদ্ধের ভিতরে একটা খবর সাম্প্রতিক সময়ে চাউর হয়েছে বা ছড়িয়ে পড়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে। এখন এই যে বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত হওয়ার খবরটা কতটা সঠিক বা কতটা ব্যাঠিক, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। তারপরে এই যুদ্ধের ফলাফল বা পরিণতি কি, এই যুদ্ধ থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বা মিস্টার ট্রাম্প কীভাবে বের হতে পারবেন, এই সমস্ত সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন এই যুদ্ধ প্রায় 11 দিন চলমান। এই 11 দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের উপরে ব্যাপক পরিমাণে হামলা পরিচালনা করেছে। সেই হামলাতে ইরান যতটুকু সম্ভব নিজেকে সেভ করতে চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ব্যর্থ হয়েছে, এটা বলা যায়। বিপরীত দিকে ইরান বসে থাকেনি। ইরান পাল্টা আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো মধ্যপ্রাচ্যে রয়েছে, সেই সমস্ত বিষয়তে হামলা করে সেখানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। এবং ইসরায়েলের ভিতরে যে পরিমাণ প্যানিক সৃষ্টি করেছে, সেটা আসলে ইতিপূর্বে আর কখনো বা কোনো যুদ্ধে এটা ইসরায়েল এত পরিমাণ প্যানিক হয়নি, এটা বোঝা যায়। সুতরাং এই যুদ্ধে ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা মিডিয়াতে আসতেছে, যতটা মিডিয়াতে দেখা যাচ্ছে, কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ মিডিয়াতে আসে না, বা সেখানকার মিডিয়া নিয়ন্ত্রিত হওয়ার কারণে সেখানে মিডিয়াতে দেওয়া হচ্ছে না। কেননা আপনারা জানেন যে ইসরায়েলের যে সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা ইসরায়েলের কোনো কিছু কিন্তু কেউ সাধারণ মানুষ কিন্তু প্রকাশ করতে পারে না। এমনকি কোনো সাংবাদিকও সেখানকার কোনো বিষয় প্রকাশ করতে পারে না। সেক্ষেত্রে ইসরায়েল সরকারের যে বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধের আলোকে তাকে হয়তোবা মানে কঠোর বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হয়। আর এর অংশ হিসেবে তারা সেখানকার সকল কিছু স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে না, যেরকমটা যে কোনো সাংবাদিক ইরানের ক্ষেত্রে পারে। সুতরাং ইসরায়েলের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়, সেটা প্রকাশ হয় না। তবে আপনারা জানেন গত 7ই মার্চ এই যে ইরান তাদের যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র দিয়ে বা ক্রুজ মিসাইল দিয়ে যেভাবে আপনার এই যে ফাতা-2 যেই মিসাইল রয়েছে, সেই মিসাইল দিয়ে যেভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে যে হামলা পরিচালনা করেছিলেন, সেই হামলাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেই ক্ষয়ক্ষতির রেশ ধরেই বা সেই ক্ষয়ক্ষতির বিষয়টা বিবেচনা করে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে ইরানের যেই সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে, বিশেষ করে তাসনিম নিউজ এজেন্সি যেটা রয়েছে, সে বেসরকারি চ্যানেল, সেই তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছে। তবে এই ক্ষেত্রে তারা কোনো সঠিক কোনো প্রুফ বা কোনো প্রমাণ সেখানে দিতে পারেনি। এখন আপনারা জানেন যে যদি বিশ্বের এরকম কোনো আপনার রাষ্ট্রপ্রধান বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি নিহত হয়, সে বা কোনো দেশ তাকে নিহত করার দাবি করে, মানে তাকে হত্যা করার দাবি করে, সেই ক্ষেত্রে তাকে বিশেষ কিছু ক্লু দিতে হয়, যাতে ওই ক্লুর উপর ভিত্তি করে আপনার সাধারণ বিশ্বের যে সমস্ত মানুষ আছে বা বিশ্বের অন্যান্য দেশ সেই বিষয়টা যাতে বিশ্বাস করতে পারে। কিন্তু এই যে তাসনিম নিউজ এজেন্সি যে বিষয়টা আইআরজিসির বা ইরানের যেই বা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যে তথ্যটা প্রকাশ করেছে, সেই সেই তথ্যের তারা সঠিক কোনো প্রমাণ দিতে পারেনি। আর প্রমাণ দিতে না পারার কারণে এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে গেল কয়েকদিন ধরে। তবে এই হামলাতে অনেকে বলেন যে, বা অনেক মিডিয়াতে আসছে বা বিভিন্ন মিডিয়াতে যেটা বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের, যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই সেখানে নিহত হয়েছেন, এরকম একটা খবর কিন্তু সেখানে রয়েছে। এখন বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই সেখানে নিহত হয়েছে যদি এটা সঠিক হয়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যে নিহত হয়েছেন এরকম প্রমাণ কেউ দিতে পারেনি।
তবে এখানে তাসনিম নিউজ এজেন্সি যে বিষয়টা উপর ভিত্তি করে এই যে নেতানিয়াহু নিহত হওয়ার খবর বিষয়ে নিশ্চিত করে বা দাবি করে, সেটা হচ্ছে যে নেতানিয়াহু যেহেতু প্রায় প্রতিদিনই তার যে প্রধানমন্ত্রীর যে ফেসবুক পেজ বা প্রধানমন্ত্রীর যে পেজ রয়েছে সেই পেজে তিনি তার ভিডিও আপলোড করেন, কিন্তু গেল 6-7 দিন, এই যেন আপনার 7 তারিখের পর থেকে আর কি তিনি কোনো ভিডিও সেই পেজে আপলোড দেননি। একটা কারণ হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এরপরে তাকে কোনো জায়গায় কোনো জনসম্মুখে দেখা যায়নি। তৃতীয় একটি কারণ যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সাথে তিনি একটা মানে ফোনে কথোপকথন করেছেন, সেই কনভারসেশন বা সেই ফোনের কথোপকথনের কোনো তারিখ, যথাযথ তারিখ উল্লেখ করা হয়নি। এই 3টা বিষয়কে মানে ক্লু হিসেবে ধরে বা 3টা বিষয়কে ফ্যাক্ট হিসেবে ধরে এখানে তাসনিম নিউজ এজেন্সি যে বিষয়টা প্রকাশ করেছিলেন, এই 3টা বিষয় যদি পাশাপাশি সাজানো হয় তাহলে দেখা যাবেন বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত নেই। যদি জীবিত থাকতো তাহলে তিনি ভিডিও আপলোড দিতেন, তিনি এই যে জনসম্মুখে হয়তো কোনো ভাষণ দিতেন বা কোনো কথা বলতেন। তৃতীয়ত তিনি এই যে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে যেরকম কথা বলছেন, তিনি হয়তো বা আরও অন্য কোনো দেশের প্রেসিডেন্টের সাথে এরকম কথা বলতেন, অথবা ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বলা যে কথাটা রয়েছে সেই কথাটা আসলে কবের সেটার সঠিক নির্দিষ্ট দিন তারিখ দেয়া থাকতো, এরকম কথা উল্লেখ করেছেন। এখন যেটাই হোক, এই বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণ দোয়াশা ছিল এবং আছে। তবে আমাদের যে জেনারেশন রয়েছে এই জেনারেশনের মনে হয় যে সবচেয়ে বড় পাওনা ছিল, সবচেয়ে বড় একটা আনন্দের মুহূর্ত হতো যে এই যে বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিহত হতো। এখন নিহত আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় তিনি নিহত হননি, কেননা আপনারা জানেন যে এই যে রাতে আমি যখন ভিডিওটা করতেছি রাত প্রায় 12টা বাজে, এই 12টার পরে আপনার যদি যখন ভিডিও করতেছি তার কিছুক্ষণ আগে 12টা প্লাস বাজে, কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যে যেখানে বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রতিরক্ষা অর্থমন্ত্রীর সাথে একটা বৈঠক করেন। সে বৈঠকে তিনি আপনার এরকম একটা কথা বলেন যে আমাদের যে শত্রু রয়েছে শত্রুর কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা পারমাণবিক শক্তিধর শত্রুর বিরুদ্ধে লড়তেছি, সুতরাং আমাদেরকে অনেক কৌশল গ্রহণ করতে হবে, আমাদেরকে মাটি কামড়ে থাকতে হবে, কেননা এখানে যে পরিমাণ অর্থ বা বাজেট আমরা নিয়ে নেমেছি আমাদের সেই বাজেট হচ্ছে কুলাবে না, আমাদের আরও বেশি বাজেট তৈরি করে তারপর আমাদের এখানে নামতে হবে বা এই যুদ্ধে আরও বেশি অর্থ খরচ করতে হবে, মাটি কামড়ে থাকতে হবে, এরকম কথা বা এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন তার সেই ভিডিও বার্তায়। আর এই ভিডিও বার্তাটা তিনি দিয়েছেন তার যেই প্রধানমন্ত্রীর যেই পেজ আছে বা প্রধানমন্ত্রীর যেই আপনার যেই একটা চ্যানেল থাকে না, ওই সেই চ্যানেল তিনি দিয়েছেন, প্রধানমন্ত্রীর যে ভেরিফাইড ফেসবুক পেজ আর কি, সেখানে তিনি এই বা তার যে এক্স হ্যান্ডেল সেখানে তিনি এরকম ভিডিও দিয়েছেন। অর্থাৎ তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে আমি মারা যাইনি, আমার মারা যাওয়ার বিষয়ে যেই তথ্যটা সামনে এসেছে বা যেই তথ্যটা সামনে নিয়ে আসা হচ্ছে সেটা পরিকল্পিত, সুতরাং আমি মারা যাইনি এটা নিশ্চিত। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়তো বা কোনো কৌশলের কারণে তিনি এই যে সামনে আসেননি। আর তার যে তিনি সামনে আসেননি এটার কারণ হিসাবে তিনি যেটা আমরা সাধারণভাবে যেটা মনে করা যায় যে তিনি এই যে হয়তো ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা সেই ক্ষেপণাস্ত্র হামলার কারণে তিনি বিভিন্ন মানে মোটামুটি ভয়ের ভিতরে আছেন, এটা বোঝা যায়। কেননা কখন কোনখান দিয়ে এই হামলা হয়ে যায় এটা তিনিও বুঝতে পারেন না। আর আপনারা জানেন যে এই যে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত বা যুদ্ধ যখনই বাধে তখন কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় সময় তিনি সেখান থেকে গ্রিসে বা অন্য কোনো দেশে প্রায় সময় চলে যান, এরকম কথা প্রচলিত রয়েছে। সুতরাং এই মুহূর্তে বেনিয়ামিন নেতানিয়াহু কি নিজ দেশের ভিতরে আছে কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করতেছেন। তবে যেটাই হোক না কেন তিনি যে নিহত হননি এই বিষয়টা নিশ্চিত বলা যায়। এখন এই যে বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিহত হতো তাহলে আসলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আরও মানে সংকট তৈরি হতো বলে বিশ্লেষকগণ মনে করেন। কেননা এই যে আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের যিনি সর্বোচ্চ বা সুপ্রিম লিডার ছিলেন, তিনি নিহত হওয়ার পর ইরান যেভাবে তেলে বেগুনে মানে জ্বলে উঠে যেভাবে তারা হামলা পরিচালনা করতেছে, শত্রুপক্ষের নির্দিষ্ট ঘাঁটিতে যেভাবে তারা হামলা পরিচালনা করতেছে, তদ্রূপভাবে ইসরায়েলও কিন্তু বসে থাকতো না, ইসরায়েলও তার সেই সর্বোচ্চ দিয়ে লড়তে চেষ্টা করতে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে ইসরায়েল কি এখন তার সর্বোচ্চ দিয়ে লড়ে না? হ্যাঁ, অবশ্যই লড়ে। আপনারা জানেন যে
ইরান এবং ইসরায়েলের ভিতরে যে সমস্ত সংঘাতগুলো ইতিপূর্বে হয়েছে ওই সমস্ত সংঘাতগুলোকে অনেকেই বলতেন যে পরিকল্পিত একটা বিষয়। যেমন ইসরায়েলের যখন ইরানে হামলা করেছে, ইরান এটার জবাব দিতে হবে, তাই ইরান কি করতো, যেন আমি কালকে হামলা করব, পরশু হামলা করব, এরকম আলটিমেটাম দিত কিন্তু, অর্থাৎ প্রতিপক্ষকে সতর্ক করা। আমি পরশুদিন হামলা করব, আমি কিন্তু অমুক সময়ে হামলা করব, আমি কিন্তু এই অস্ত্র দিয়ে হামলা করব, অর্থাৎ প্রতিপক্ষকে সর্বোচ্চ সতর্ক রেখে তারপর তারা হামলা করতে, যাতে প্রতিপক্ষের ক্ষতির পরিমাণটা কম হয়। আপনারা এটা কিন্তু জানবেন যে বিগত মানে বিশেষ করে এই যুদ্ধ অর্থাৎ 28শে ফেব্রুয়ারির আগে যেই সমস্ত যুদ্ধগুলো হয়েছে তার অধিকাংশগুলো কিন্তু এরকম ছিল, আলটিমেটাম দিয়ে। আর এই যে ইরানের সুপ্রিম লিডার হত্যা হওয়ার পরে বা তাকে মারার পরে ইরান কিন্তু সেরকম কোনো আলটিমেটাম দেয়নি। ইরান তাৎক্ষণিকভাবে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে তার জবাব দিয়েছে, এমনকি সে দাঁত ভাঙা জবাবের মতো দিয়েছে, যেই কারণে ইরান বর্তমানে এগিয়ে রয়েছে যুদ্ধক্ষেত্রে। আর এই যুদ্ধে ইরান শুধুমাত্র যে সামরিক যুদ্ধ পরিচালনা করতেছে বিষয় কিন্তু সেরকম না। ইরান কিন্তু এখানে অর্থনৈতিকভাবেও একটা চাপ পশ্চিমাদেরকে মানে পশ্চিমাদের উপর সৃষ্টি করতে পেরেছে, যে চাপটা এরকম যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের তেল সেখান থেকে বের হয় এখন। আর বিশ্ববাজারের প্রায় 37% জ্বালানি কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকেই আসে। সুতরাং সব মিলিয়ে হরমুজ প্রণালী বিশ্বের জন্য একটা পাইপলাইন হিসেবে কাজ করে। আর সেই পাইপলাইন যখন ইরান বন্ধ করে দিয়েছে, সুতরাং ইরান বন্ধ করে দেওয়ার কারণে এই যে বিশ্ববাজারে যে তেলের আপনার দাম বৃদ্ধি পাচ্ছে, বিশ্ববাজারে যে শেয়ার বাজারগুলো দোষ নামতেছে, সুতরাং এটার কারণে বিশ্ব অর্থনৈতিক একটা মন্দা ভাব চলে আসতেছে। আর এই মন্দা ভাব থেকে মার্কিন যে অর্থনীতি সেটাও রেহাই পাচ্ছে না। সুতরাং সব মিলিয়ে মার্কিন প্রশাসনের উপর বা মার্কিন যে সরকার রয়েছে তাদের উপর বড় ধরনের একটা চাপ সৃষ্টি হচ্ছে অর্থনৈতিকভাবে। এখন সব কিছু মিলে বা সব কিছু বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটা অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা। কেননা আপনারা জানেন যে গতকালকে মার্কিন যিনি জ্বালানি মন্ত্রী তিনি এরকম একটা গতকালকে রাতে একটা গতকালকে না, আজকে রাতেই তিনি কিছুক্ষণ আগে একটা পোস্ট শেয়ার করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, সম্ভবত 9টা-10টার দিকে এরকম হবে। হুম সেই 9টা-10টার দিকে তিনি এরকম একটা পোস্ট শেয়ার করেছিলেন যে দেখো আমরা এই হরমুজ প্রণালী দিয়ে একটা তেলের ট্যাঙ্কার বা তেলের জাহাজ আমরা বের করে এনেছি, সেটা এনেছি আমাদের যে যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজের পাহারায় আমরা সেখান থেকে এই ট্যাঙ্কারটা বের করে এনেছি। কিন্তু তার ঘণ্টাখানেক পরেই দেখলাম যে তার সেই পোস্টটা উধাও। কারণ কি? কারণ হিসাবে আমরা মনে করে নিচ্ছি যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এরকম দাবি করেছে যে না, আমরা সেখান থেকে কোনো এরকম তেলের ট্যাঙ্কার উদ্ধার করতে যাইনি বা উদ্ধার করে আনিনি, আর সেখান থেকে আমাদের যুদ্ধজাহাজ সেখানে গেছে বা আমাদের যুদ্ধজাহাজ সেখানে আশেপাশেও নেই, মানে অনেক দূরে আছে, এরকম কথা মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ভিতরেও কিন্তু তাহলে এরকম মানে ভুয়া যে দাবি সে দাবি কিন্তু করা হয়, যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী যেটা করেছে আর কি। হ্যাঁ, এখন এই হচ্ছে সেখানকার অবস্থা। এখন এই যুদ্ধ থেকে আসলে ট্রাম্প যে কোনোভাবেই বের হতে চাচ্ছে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যেই আপনার ডোনাল্ড ট্রাম্প নিজে এখানে এক পক্ষকে আরেক পক্ষ মানে এক পক্ষ আরেক পক্ষকে দাবি করতেছেন। যেমন ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আমি আমার জামাতা জেরড কুশানের পরামর্শে, জেরড কুশান, তারপরে আমার পররাষ্ট্রমন্ত্রী বা আমার যুদ্ধমন্ত্রী পিট হেক্স, এদের পরামর্শে আমি মূলত এই যে যুদ্ধ শুরু করেছি। সুতরাং এই যুদ্ধে তারা আমাকে যে মানে তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমি এখানে হামলা পরিচালনা করেছি। সুতরাং দায়টা তাদের, তিনি এইভাবে বলতে চাচ্ছেন মূলত। আবার আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যিনি এই জন্য বিশেষ দূত আছেন, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত এজেন্ট স্টিভেন উইটকফ, সেই স্টিভেন উইটকফের যে ভাষ্য, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এই যুদ্ধ কিভাবে শেষ করা হবে বা কিভাবে শেষ হবে, তিনি এর উত্তরে সোজা সাপটা যে উত্তর দিয়েছেন যে আমি জানি না। তাহলে চিন্তা করেন মার্কিন প্রশাসনের ভিতরে কতটা এখানে অগোছালো ভাব, কতটা এখানে আপনার যে এই যুদ্ধের বিষয়ে তাদের মানে কোনো সঠিক কোনো তথ্য সেখানে নেই। অর্থাৎ তারা নিজেরাই এখানে বড় এক দাদায় বা বড় এক এখানে তালগোল পাকিয়ে ফেলেছে এই হামলা করে, এটা বোঝা যাচ্ছে। কেননা তারা যে হামলা করেছিল তারা ভাবছিল ইরান দ্রুততম সময়ে সেখানে সারেন্ডার করবে, ইরান মানে আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে তার উল্টো দেখা গেল। ইরান
মারাত্মক যে যুদ্ধে সেটা ইরান আছে, এবং কি ইরানের ভাষ্য অনুযায়ী ইরান মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে যে অপার ইরানকে দিয়েছে, ইরানকে বলেছে যে আসলে আমরা বসে একটা চুক্তি করে এই যুদ্ধের একটা মীমাংসা করি, কিন্তু ইরান সেখানে একদম সরাসরি এই বিষয়টাকে মানে নাকচ করে দিয়েছে। তা ইরানের ভাষ্য অনুযায়ী এরকম যে যুদ্ধ তোমরা শুরু করেছো, এর শেষ বিষয়টা আমরা দেখে ছাড়বো, এরকম বিষয় আর কি। অর্থাৎ এখানে কোনো শর্ত হবে না, এখানে কোনো আলোচনা হবে না, এখানে আমরা যেইভাবে নির্ধারণ করে দিব সেইভাবে তোমরা মেনে চলে মানে এখান থেকে যেতে হবে, ইরানের মনোভাবটা এরকম। এখন সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে ইরান এই যুদ্ধে এগিয়ে আছে, ইরান যতটা সম্ভব ইরান এগিয়ে আছে। এখন আপনি বলবেন বা ইরান এগিয়ে আছে, ইরান কি ক্ষয়ক্ষতি হয়নি? হ্যাঁ, আমি আপনার সাথে একমত, ইরানের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছে, ইরানের প্রায় 40 জনের মতো আপনার সিনিয়র নেতা বা নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা নিহত হয়েছেন। সুতরাং সব মিলে ইরানের ক্ষয়ক্ষতি সেটা অবর্ণনীয় বা অনির্ণায়ক। সুতরাং সেই ইরানের ক্ষয়ক্ষতি যতই হোক না কেন, ইরান এখানে কিন্তু সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা কিন্তু নিয়োগ দিয়ে ফেলেছে। তাদের ধর্মীয় নেতা এই যে মুস্তফা খামেনির কাছে কিন্তু ইরানের আপনার এই যে আইআরজিসি বলেন যা বা ইরানের সেনাবাহিনী বলেন বা ইরানের প্রেসিডেন্ট বলেন, সবাই কিন্তু যে আনুগত্যের শপথ, সেই আনুগত্যের শপথ কিন্তু নিয়ে ফেলেছে। সুতরাং ইরান যে অগোছালো অবস্থায় ছিল, ইরান যে প্রাথমিক যে ধাক্কা তার উপরে আসছে, সেই ধাক্কা কাটিয়ে উঠে ইরান কিন্তু এখন রিকভারি করেছে। সুতরাং রিকভারি করে ইরান এখন দাঁত ভাঙ্গার জবাব দিচ্ছে, পশ্চিমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলতেছে। এখন এই যুদ্ধে অনেকেই চাচ্ছে যে পার্শ্ববর্তী আরও অনেক দেশকে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে, তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে ইরানের ভিতর থেকে যেই আপনার মিসাইল, সেই মিসাইল নিক্ষেপ করা হচ্ছে তুরস্কে দুইবারের মতো। যদিও তুরস্ক এবং ইরানের যেই রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট পর্যায়ে বা প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে, সেই আলোচনায় ইরান এখান থেকে তারা মিসাইল নিক্ষেপ করেনি, সেই বিষয়টা বলা হচ্ছে। এসব মিলে তুরস্ক ইরানের কথায় সন্তুষ্ট আছে, এরকম একটা বিষয় আর কি। অর্থাৎ তুরস্ক এবং ইরানের যে সম্পর্ক সেটা এখনও তলানিতে যায়নি। তবে এই যুদ্ধে যেন তুরস্ক ইরানের সরাসরি পাশে দাঁড়াবে এটা হওয়ার সম্ভাবনা নাই, বা মুসলিম কোনো দেশই ইরানের পাশে দাঁড়াবে না বা দাঁড়াচ্ছে না, এটা এখনও দেখা যাচ্ছে। এই সব মিলে ইরান তাদের যে যুদ্ধটা মানে তাদের উপরে চাপানো যে অনৈতিক যুদ্ধটা, সেই যুদ্ধটা ইরান একাই লড়তেছে। এই একা লড়ার ক্ষেত্রে তাদের পাশে কোনো দেশ দাঁড়ায়নি। মধ্যপ্রাচ্যের এতগুলা মুসলিম দেশ ইরানের পাশে রয়েছে, সেই ইরানের পাশে কেউ দাঁড়ায়নি। নিঃসঙ্গ এক ইরান তার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য দিয়ে বিশ্ব সুপার পাওয়ার আমেরিকার যেই শক্তি, সেই শক্তির বিরুদ্ধে লড়তেছে। ইসরায়েলের যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে লড়তেছে। সুতরাং ইরান এখানে টিকে থাকুক বা টিকে থাকবে, এটাই অনেকে চায়, মুসলিম বিশ্ব এটা চায়। মুসলিম বিশ্বের বিভিন্ন এই যে সরকারগুলো যেটা চাক না কেন, সরকারগুলোর হয়তো চাওয়া পাওয়া ভিন্ন থাকতে পারে, কিন্তু মুসলিম বিশ্বের যে সমস্ত জনগণ বা সাধারণ মানুষ আছে তারা ইরানের জয় চায় বা বিজয় চায়। ইরান এখানে টিকে থাকুক এই বিষয়টা চায়, ইরান এখানে শত্রুপক্ষকে ঘুরিয়ে দেখ এই বিষয়টা কিন্তু মুসলিম বিশ্বের সাধারণ জনগণ চায়। এখন সব মিলিয়ে ইরান এখানে কতদিন টিকে থাকতে পারবে, তার যে অবস্থা বর্তমান রয়েছে সেই অবস্থা কতদিন বজায় রাখতে পারবে সেটা এখন দেখার বিষয়। আর মার্কিন প্রেসিডেন্ট এখানে ছেড়ে দেমা কেঁদেবাসী অবস্থা, যে কোনোভাবে হোক যে কোনো ওয়েতে হোক তার মুখ রক্ষা করে তিনি এখান থেকে চলে যেতে চাচ্ছেন। এই যুদ্ধটা তিনি আর দীর্ঘায়িত করতে চাচ্ছেন না, এটা বোঝা যায়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিই চক্রান্ত করে এই যুদ্ধটা মানে স্থায়িত্ব বৃদ্ধি করতে চাচ্ছেন, এটা বোঝা যায়। এখন এই যুদ্ধে আপনার ট্রাম্প এখন যেভাবেই হোক এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের তিনি সহায়তা চেয়েছেন বলে এরকম হচ্ছে। অর্থাৎ তিনি গতকালকে বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে মধ্যস্থতা করতে আগ্রহী বা মধ্যস্থতা করতে চায়। সুতরাং সব মিলিয়ে যেহেতু ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, সুতরাং রাশিয়া এখানে মধ্যস্থতা করবে, যুক্তরাষ্ট্রের পক্ষে দুতিয়ালি করতে পারে হয়তো বা ইরানের পক্ষ দুতিয়ালি করবে, যেটাই হোক না কেন এখানে একটা মোটামুটি একটা সমাধানে আনতে চায়, এটা বোঝা যায়। এখন সব মিলিয়ে এই যুদ্ধে যে তালগোল পাকানো অবস্থা, এই পাকানো অবস্থায় বেশি দিন থাকলে যে বিশ্ব অর্থনীতি, সেই অর্থনীতিতে ধস নামতে শুরু করেছে, সেই ধস আরও মারাত্মক পর্যায়ে যাবে। আপনারা জানেন যে এই বিশ্ব অর্থনীতির কারণে যে বিশ্বের বিভিন্ন দেশে যেমন বাংলাদেশও যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, তেলের যে লাগামহীন দাম, এমনকি অনেক পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, এই বিষয়গুলো তো আমরা সবাই কম বেশি দেখতে পাচ্ছি। সুতরাং আমরা চাই এই যুদ্ধ শেষ হোক, ন্যায়সঙ্গতভাবে ইরানের বিজয় হোক, এবং
মানে এই যুক্তরাষ্ট্র যেভাবে অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে সেই অন্যায়ের একটা বিহিত হোক, এটা আমরা চাই। এবং এটার চেয়ে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।